মেল দিলাম, I'm just saving time. ফিমেল দিলাম, ট্রান্স দিলাম, আবার মেল দিলাম, ফিমেল দিলাম। So now we have 2 male, 2 female, 1 trans. So যদি আমরা মেল দেই তাহলে আমরা যে দুইটা মেল দেখতে পাচ্ছি। ওকে, এই যে জেন্ডার মেল, জেন্ডার মেল। ওকে, যদি আমরা ফিমেল দেই তাহলে আমরা দুইজন ফিমেল দেখতে পাচ্ছি। ওকে, জেন্ডার ফিমেল, জেন্ডার ফিমেল। যদি আমরা ট্রান্স দেই একটা পাবো। আচ্ছা, তাহলে এটা হয়তো স্পেলিং মিলে নাই, এটা একটু দেখতে হবে। এটা কি TRANS, তাই না? এখানে যাই থাকুক, ওই রেডিও বাটনের ওখানে আমরা স্পেলিং যদি ঠিক থাকে তাহলে হবে অল প্যাসেঞ্জার ইনফো। আর যদি অল দেই তাহলে সবারটাই দেখাচ্ছে। ওকে, ফার্স্টে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম ফিল্টারিংটা। আচ্ছা, এটাই আমরা এখন টেবিলে করব, ছোটখাটো টুকটাক এগুলো আমরা ঠিক করে ফেলবো। ওকে, ট্রান্সজেন্ডার লেখা ছিল না, ওই কারণে। অর্থাৎ আমাদের ওই আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করছি ওখানে হয়তো আমরা ট্রান্স না লিখে ট্রান্সজেন্ডার কিছু একটা লিখছি। এই যে ট্রান্সজেন্ডার লিখছি, এই জন্য মিলে নাই। হ্যাঁ, তাহলে এখানে ট্রান্সজেন্ডার দিলে এখানেও ট্রান্সজেন্ডার দিতে হবে, কম্বো বক্সের অপশনেও ট্রান্সজেন্ডার দিতে হবে। ওকে, কারণ আমার কম্বো বক্সের অপশন তো ছিল ট্রান্স, ওই কারণে ওইটা দেখায় নাই, বাট একটা দেখাতো থাকে, মিলে গেল। ঠিক আছে, তো এটা আমরা হয়ে গেল। ওকে, নাও লেটস কাম টু দ্য টেবিল। সো ইফ উই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস টেবিল, আমাদেরকে একটা টেবিল ভিউ অবজেক্ট নিয়ে আসতে হবে। সো লেটস ড্র্যাগ ইট ডাউন। তাহলে এটা এখন আমরা এইটাই আমরা এখন টেবিলে দেখাবো। সো হাউ মেনি ফিল্ডস আর দেয়ার? 8 ফিল্ডস। না, আপনি সবগুলো ফিল্ডও দেখাতে পারেন, সিলেক্টেড কিছু ফিল্ডও দেখাতে পারেন। হুইচ ওয়ান ইউ ওয়ান্ট? আগে সবগুলো দিয়ে দেখি, কারণ আমরা তো বেসিকটা করছি আগে। তাহলে একটা টেবিল আনতে হবে। সো টেবিল ভিউ, এই যে টেবিল ভিউ। নাও ইন আওয়ার টেবিল ভিউ উই নিড 8 কলাম। তো বাই ডিফল্ট দুইটা থাকে, এখন আপনি ডুপ্লিকেট করে বা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখান থেকে যে টেবিল কলাম ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাতে পারেন, বা এগুলোকেও ডুপ্লিকেট করতে পারেন। So we have 8 fields, 1 2 3 4 5 6 7 8। ওকে, নাও এটা হচ্ছে NID। তাহলে আমরা এখন এখানে বলে দিব NID, তারপর পাসপোর্ট নাম্বার, তারপরে ছিল নেম, জেন্ডার, ইমেল, আর কি ছিল, মোবাইল নাম্বার, তারপর অ্যাড্রেস, ডেট অফ বার্থ। So now we have 8 columns. So if you look at the hierarchy, you will see that table view is a node in your anchor pane. Now table view itself is a container. So table view contains 8 table column objects. Okay. Now কিছু object cannot exist on their own. যেমন এই যে এইটা কি, আপনাকে যদি বলি ফাইলে গিয়ে এটা কি, আসলে এই যে ভিউ ফর্ম টেমপ্লেট, ইটস এ মেনু আইটেম।
Now menu item cannot exist without a file menu বা whatever the menu. মেনু না থাকলে মেনু আইটেম রাখতে পারবেন না, আর মেনু বার না থাকলে মেনু রাখা যাবে না। মেনু বার ছাড়া আপনি মেনু কোথাও দেখতেন? অলওয়েজ देयर इज এ মেনু বার, আর মেনু ছাড়া কোনো মেনু আইটেম হবে না। ওকে, তো সেরকম টেবিল ভিউ ছাড়া টেবিল কলাম হবে না। টেবিল কলাম ক্যান এক্সিস্ট অনলি ইনসাইড এ টেবিল ভিউ। তো এটাকে বলা হয় কম্পোজিশন। ওই যে আমরা বলেছি না ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক, কন্টেইনমেন্ট, কন্টেইনমেন্টের মধ্যেও আবার কন্টেইনমেন্টটা কতটা স্ট্রং, মানে কন্টেইনার ছাড়া কন্টেইনড এক্সিস্ট করতে পারবে না, হুইচ ইজ দ্য কেস হিয়ার। টেবিল ভিউ ছাড়া টেবিল কলাম এক্সিস্ট করতে পারবে না, মেনু ছাড়া মেনু আইটেম এক্সিস্ট করতে পারবে না, আবার মেনু বার ছাড়া মেনু এক্সিস্ট করতে পারবে না। তাহলে এখানে কন্টেইনার এক্সিস্ট না করলে কন্টেইনড অবজেক্টও যেটা ফিল্ড সেটাও এক্সিস্ট করতে পারবে না। এখন এই ফিল্ডগুলো কিন্তু কালেকশন, যেমন মেনু বারে একটা মেনু না, অনেকগুলো মেনু আছে, তাহলে মেনু বার কন্টেইনস অ্যান অ্যারে লিস্ট অফ মেনু, আবার মেনু কন্টেইনস অ্যান অ্যারে লিস্ট অফ মেনু আইটেমস, টেবিল ভিউ কন্টেইনস অ্যান অ্যারে লিস্ট অফ টেবিল কলামস। ওকে, তো যাই হোক এগুলো হচ্ছে ওই সমস্ত লাইব্রেরি ক্লাসের ইন্টারনাল ব্যাপার, বাট আমরা জাস্ট জেনে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কিভাবে কাজ করা। সো আমরা তো টু স্ট্রিং বের করে অ্যালার্টে বা কনসোলে দেখিয়েছি, কিন্তু এখন আমাকে স্ট্রাকচার্ড ওয়েতে টেবিলে দেখাতে হবে। সো নাও কম্বো বক্স কন্টেইনস হোয়াট? কম্বো বক্সের ভেতরে কি আছে? একটা অ্যারে লিস্ট, মানে অবজারভেবল লিস্ট রিপ্রেজেন্টস অ্যারে লিস্ট। তা আমরা অ্যারে লিস্টই ধরে নিই, তাহলে কম্বো বক্সের ভেতরে একটা অ্যারে লিস্ট আছে। টেবিলের ভেতরে কি আছে? হোয়াট ইজ এ টেবিল? টেবিল ইজ এ কালেকশন অফ রো। তাহলে টেবিলে একটা, এখন এই রো রিপ্রেজেন্ট অ্যান অবজেক্ট, তাহলে এই ক্ষেত্রে আমার রো গুলো হচ্ছে প্যাসেঞ্জার অবজেক্ট। নাও ইট কুড বি অ্যান এমপ্লয়ি অবজেক্ট, ইট কুড বি এ প্রোডাক্ট অবজেক্ট। তার মানে টেবিল ভিউ এর ভেতরে যে অ্যারে লিস্ট, দ্যাটস এ জেনেরিক। তার মানে টেবিল ভিউ নিজেও জেনেরিক। Now first thing first, we have to give fx id to the table view as well as the table columns. So let's do that. তাহলে আমি এখান থেকে টেবিল ভিউটা যদি সিলেক্ট করি, করে আমি এখানে এখন fx id দিয়ে দেব। লেটস সে প্যাসেঞ্জার টেবিল ভিউ। ওকে, এখন আমাকে ইন্ডিভিজুয়ালি কলামগুলো সিলেক্ট করে, এটা NID, তাহলে NID টেবিল কলাম। ওকে, ভালো কথা। এরপরটা হবে পাসপোর্ট নাম্বার টেবিল কলাম, তারপরটা হবে নেম টেবিল কলাম, তারপরটা হবে জেন্ডার টেবিল কলাম, তারপরটা হবে ইমেল টেবিল কলাম, তারপরটা হবে মোবাইল টেবিল কলাম। কি হলো, উল্টাপাল্টা হয়ে গেল। ওকে, তারপরটা কি হবে? অ্যাড্রেস টেবিল কলাম, and finally date of birth table column. এইটুকু আমরা বুঝলাম। সো সিন বিল্ডারে দ্যাট ইজ আওয়ার জব, কলামগুলোকে অ্যারেঞ্জ করা, উইথ ঠিক করে দেওয়া, ওকে, এগুলো করা, করে তারপরে আপনি, এখন আপনার যদি জায়গা কম হয় আপনাকে বাড়াইতে হবে, তাছাড়া তো কোনো অপশন নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে এটা বাড়াইতে হবে, সেক্ষেত্রে আপনার ভিউটা আরো চড়া হবে। ওকে, তো যাই হোক, তাহলে এই হচ্ছে আমার সিন বিল্ডারের কাজ। তো নাও আই হ্যাভ টু সেভ ইট।
সেভ করে আপডেট কন্ট্রোলার করলে এই টেবিল ভিউ এন্ড টেবিল কলাম দে অল উইল বি দ্য fx id, so they will be the field of the controller class. So now we'll have the handles in the controller class, so we can use those table view and table column as client. Okay, save, then update controller. So আমরা যদি এখন দেখি, এই যে দেখেন আমাদের এগুলো চলে আসছে। এখন এই যে আমাকে বলতেছে resolve the generic type. Table view contains array list of rows, so table view is a generic class. Make sense? তাহলে এখন এই টেবিল ভিউটাকে যদি আগে ধরি, তাহলে এই টেবিল ভিউয়ের what is the table view? এই যে এটার টাইপ কি হবে বলেন? টেবিল ভিউ এর এলিমেন্ট কি? টেবিল ভিউ এর ভেতরে কি আছে? ফিল্ড হিসাবে কি আছে? অ্যারে লিস্ট অফ রো। তাহলে এখানে আমার রো কি? এখানে হোয়াট উইল বি মাই রো হিয়ার? তখন প্যাসেঞ্জার অবজেক্ট, তার মানে প্যাসেঞ্জার। আচ্ছা, কলামের ক্ষেত্রে কি হবে? কলামের ক্ষেত্রে কি হবে? কলামও তো জেনেরিক, মানে এই কলামে তো অনেক কিছুই বসতে পারে, ইন্টিজারও বসতে পারে, ফ্লোট বসতে পারে, স্ট্রিং বসতে পারে, তাই না? মানে কলামটাও তো জেনেরিক। তাহলে ওখানে আমি কি লিখবো? তাহলে এখানে আমি কি লিখবো? না, এটা কি ফোন নাম্বার? আচ্ছা ঠিক আছে, নেমেরটাই ধরেন আগে। তাহলে এখানে কি লিখবো? হচ্ছে নেমটা। আচ্ছা, কিন্তু এই স্ট্রিংটা কোন জায়গাতে? হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য স্ট্রিং? সো মানে এখানে আপনি বলছেন ইউ ওয়ান্ট টু রিপ্রেজেন্ট দ্য টেবিল কলাম ভ্যালু অ্যাজ এ স্ট্রিং। দ্যাট মেক সেন্স? কারণ আপনি তো যে কোনো কিছুই একটা কলামে রাখতে পারেন, সো আপনাকে বলে দিতে হবে জেনেরিক। বাট এই স্ট্রিংটা কোত্থেকে আসবে সেটাও আপনাকে বলতে হবে। সো সোর্স অফ দ্য স্ট্রিং ইজ প্যাসেঞ্জার ক্লাস ফিল্ড। সো প্যাসেঞ্জার ক্লাসের ফিল্ড থেকে আসবে। ওকে, সো একটা জেনেরিক ক্লাসে একটাই জেনেরিক টাইপ থাকবে, নট নেসেসারিলি একাধিক থাকতে পারে। একটা এক্সাম্পল দেন তো দেখি, রিয়েল লাইফ ক্লাস যেখানে দুইটা জেনেরিক টাইপ থাকতে পারে। যেমন স্ট্যাকে একটাই থাকে। ওকে, যে স্ট্যাক ক্লাস এখানে কয়টা জেনেরিক টাইপ? জেনেরিক লেটার কয়টা? একটা না, একটা এস। তার মানে স্ট্যাকে একটা জেনেরিক টাইপ, ওই টাইপেরই অ্যারে হবে, ওই টাইপেরই ডাটা পুশ হবে, ওই টাইপেরই ডাটা পপ হবে, একটাই জেনেরিক টাইপ। নাও ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল অফ এ ক্লাস যেখানে মাল্টিপল জেনেরিক টাইপ হতে পারে? অ্যারে লিস্ট একটাই, এলিমেন্টের টাইপ। পিছনে যারা বসছেন, can you give an example of a class? আপনি এমন একটা ক্লাসের কথা চিন্তা করেন যে যেই ক্লাসে একাধিক টাইপ আছে, যারা আবার নিজেরা ডিফারেন্ট হইতে পারে। আপনি যদি বলেন যে সবগুলো টাইপই হয় স্ট্রিং হবে, অথবা সবগুলো টাইপই ইন্টিজার হবে, অথবা সবগুলো টাইপই ফ্লোট হবে, তাহলে একটা জেনেরিক টাইপ। কিন্তু আপনি বললেন যে আমার ক্লাসের ভেতরে 5টা জায়গায় টাইপ ব্যবহার করা হয়েছে, 3টা টাইপ যা খুশি হতে পারে, বাকি 2টা টাইপ আবার যা খুশি হতে পারে।
তার মানে একটা অবজেক্টে বলতেছেন ইন্টিজার আর ফ্লোট, আর একটাতে বলতেছেন স্ট্রিং আর ডাবল। এরকম কোন ক্লাসের এক্সাম্পল দিতে পারবেন? যায়? এক মিনিটের মধ্যে আমরা চিন্তা করি, কারণ এরপর আমরা আগাবো। আরেকবার প্রশ্নটা রিপিট করবো। ওকে, কিউ ক্লাসে এটা একটা জেনেরিক ক্লাস, তাহলে কিউ ক্লাসের যে জেনেরিক টাইপ, ধরুন ক্যাপিটাল লেটার কিউ, এটা কেন দিলেন ক্যাপিটাল লেটার কিউ? কারণ ভেতরে যদি অ্যারে থাকে সে অ্যারেটা কিউ টাইপের হবে। এনকিউ মেথডের প্যারামিটার হবে কিউ টাইপ, ডিকিউ মেথড কিউ টাইপের ডাটা রিটার্ন করবে। তাহলে একটাই কিউ দিয়ে আপনি সবগুলো ম্যানেজ করতেছেন। কিন্তু আমি যদি বলি যে কোনো একটা ক্লাসে কিউ কমা আর, তাহলে ভেতরের কিছু জেনেরিক হবে কিউ, কিছু জেনেরিক হবে আর। যেমন গ্রাফ ক্লাসে আপনি নোডের এলিমেন্ট যে কোনো কিছু হইতে পারে, ওটা ধরেন দিলেন ই, আরেকটা কি দিবেন? আরেকটা টাইপ কি জন্য দিবেন? হ্যাঁ, আরেকটা হচ্ছে যেমন এটার মধ্যে থাকে একটা ভ্যালু, আর আরেকটা হচ্ছে তো ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, আবার কিটা ডিফারেন্ট হতে পারে। তো এটা কি জেনারেট হতে পারে? আমি কি জানি? এটা একটা মাথায় এসেছে গ্রাফ। এই কলামের কথাটা চিন্তা করেন, যে কলামের ভ্যালুর টাইপ যে কোনো কিছুই হইতে পারে। এন্ড কলামের ভ্যালুর টাইপ যদি স্ট্রিং হয়, কিন্তু কলামের ভ্যালুটা আবার যে কোনো টাইপের ক্লাস থেকে আসতে পারে। তাহলে আমার কলামের ভ্যালুটা প্যাসেঞ্জার ক্লাসের অবজেক্ট থেকেও আসতে পারে, প্রোডাক্ট ক্লাসের অবজেক্ট থেকেও আসতে পারে, এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট থেকেও আসতে পারে। তাহলে কোন ক্লাসের ফিল্ড, এটা তো কোনো নির্দিষ্ট ক্লাস না, এটা যে কোনো ক্লাসের ফিল্ড হতে পারে। তাহলে ওইটা একটা জেনেরিক টাইপ। কিন্তু ওই ক্লাসের টাইপটাই তো আর কলামের টাইপ না। কলামের টাইপ আবার ইন্ডিভিজুয়ালি স্ট্রিং হতে পারে, লোকাল রেট হতে পারে, স্ট্রিং হতে পারে। তার মানে যে ক্লাস থেকে আসবে, যে কোনো ক্লাস থেকে আসতে পারে, সো দ্যাটস এ জেনেরিক টাইপ। আবার যেটা আসবে ফিল্ডটা, সেটা আবার যে কোনো টাইপের হতে পারে, সো দ্যাটস অ্যানাদার জেনেরিক টাইপ। সো দ্যাটস ওয়াই টেবিল কলাম হ্যাজ টু জেনেরিক টাইপ। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে রো টাইপ, মানে সোর্স অফ দ্য কলাম ভ্যালু, আর সেকেন্ড হচ্ছে কলামের টাইপ, ভ্যালুর টাইপ, সেলের টাইপ। তাহলে এটা ডিপেন্ড করে গ্রাফটাকে আপনি কিভাবে ভিজুয়ালাইজ করছেন। একটা তো হবেই যে এলিমেন্টের টাইপ, মানে নোডের এলিমেন্টের টাইপ। আরেকটা হতে পারে যে আপনি ওয়েট হিসাবে কি রাখছেন। না, ওয়েটটাই আসলে এলিমেন্ট, ওয়েটটাই তো এলিমেন্ট, তাই না? এখন এই ওয়েট হিসাবে আপনি আপনার ডিস্টেন্স রাখতে পারেন, ওয়েট হিসাবে আপনি টাইম রাখতে পারেন, ওয়েট হিসাবে আপনি কস্ট রাখতে পারেন। গ্রাফের যে নোড, এই ডিপেন্ড করে গ্রাফটা কি রিপ্রেজেন্ট করে। এখন যদি ট্রাভেলিং সেলস পারসন হয়, ট্রাভেলিং সেলস পারসনের জন্য যদি আপনি একটা গ্রাফ ইমপ্লিমেন্ট করেন, করছেন না? তো ওই যে আপনার শর্টেস্ট পাথ বের করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি নোডের ওয়েট হিসাবে, ভ্যালু হিসাবে কি রাখছেন? আপনি হয়তো ডিস্টেন্স রাখতে পারেন, যে ডিস্টেন্স ওয়াইজ শর্টেস্ট পাথ কোনটা, কিংবা টাইম টু ট্রাভেল সেই হিসাবে শর্টেস্ট পাথ কোনটা হয়, যে কোনো একটা রাখছে, তাই না? তাইলে ওটা একটা জেনেরিক টাইপ, যে আপনি ওখানে ডিস্টেন্স কিলোমিটারে রাখবেন ইন্টিজার, নাকি টাইম রাখবেন ফ্লোট, হ্যাঁ, কি রাখবেন। এখন কথা হলো যে আপনি যদি ওই গ্রাফের নোডের মধ্যে আরেকটা দুইটা এলিমেন্ট রাখেন, যে একটা হচ্ছে আপনার ভ্যালু, আর একটা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন, যে ধরুন বলতে চান যে এটা ডাইরেক্টেড না ইনডাইরেক্টেড।
বা ধরেন ওখানে আপনি যদি ফিক্স থাকে যে ওখানে স্ট্রিংই হবে, তাহলে আবার ওটা জেনেরিক করা যাবে না। কিন্তু সেকেন্ড প্যারামিটার, সেকেন্ড এলিমেন্টটা যদি ধরেন আপনার একটা লিঙ্ক লিস্টে যে একটাই ভ্যালু রাখা যাবে তা না, মাল্টিপল ভ্যালু আপনি রাখতে পারেন নোডের ভেতর। সো তখন আপনার মাল্টিপল ভ্যালুর দুইটাই যদি যে কোনো টাইপের হইতে পারে, তখন দুইটা জেনেরিক মানে টাইপ আপনি ইন্ট্রোডিউস করতে পারেন। ওকে ওকে, এটা চিন্তা করলে আপনি বের করতে পারবেন। তাহলে এখন কলামগুলো আমরা বসাই ফেলি। তাহলে এটা কি হবে? প্যাসেঞ্জার কমা পাসপোর্ট নাম্বার কি ছিল? এখন আপনি চাইলে সবগুলাই সেম, সবগুলাই স্ট্রিং দিতে পারেন। তাহলে আমি যদি সবগুলো স্ট্রিং দিই, আমি ডিসাইড করলাম যে সবগুলো কলামের সেলগুলোকে আমি স্ট্রিং হিসেবে দেখাতে চাই। এখন প্রশ্ন হলো যে এখানে কি আমি কোনো ভুল করেছি কিনা বলেন। আমার ফিল্ডের টাইপগুলো আপনি রিকল করেন। যেমন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের ফিল্ডের টাইপ কি? না, ডেট পিকার যে কালেক্ট করছেন, কিন্তু প্যাসেঞ্জার ক্লাসে ডেট অফ বার্থের টাইপ হচ্ছে লোকাল ডেট। তাহলে আমাদের ডেট কলাম কোনটা? তাহলে এখানে কি স্ট্রিং এর জায়গায় লোকাল ডেট হওয়া উচিত? তো আপনি লোকাল ডেট দিতে পারেন, স্ট্রিং দিলেও এটা কাজ করবে। কেন? খেয়াল করেন, স্ট্রিং দিলেও এটা কাজ করবে। এখানে আমি বলছি যে আমি এই কলামে ভ্যালুটাকে স্ট্রিং হিসাবে দেখাতে চাই। এখন আমার ফিল্ড যদি লোকাল ডেট থাকে, এনি অবজেক্ট ক্যান বি কনভার্টেড টু স্ট্রিং। কেন? এভরি ক্লাস হ্যাজ এ টু স্ট্রিং মেথড। তার মানে আপনি লোকাল ডেটকেও স্ট্রিং হিসাবে দেখাতে পারবেন। এভরি ক্লাস হ্যাজ এ টু স্ট্রিং মেথড। প্রিমিটিভের জন্য র্যাপার ক্লাস হ্যাজ টু স্ট্রিং মেথড। তাহলে আপনার এনআইডি তো ইন্টিজার, কিন্তু আপনি চাইলে এনআইডি কেও স্ট্রিং হিসেবে দেখাতে পারেন, কারণ ইন্টিজার অলসো ক্যান বি, এনি টাইপ ক্যান বি কনভার্টেড টু স্ট্রিং। কাজে আপনি গণহারে স্ট্রিং দিলেও কাজ করবে। আর আপনি যদি মনে করেন যে না, আমার ফিল্ডের টাইপ যা তাই আমি রাখবো, তাহলে আপনি লোকাল ডেট দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখানে আপনি বলতে পারেন ইন্টিজার, কোনো অসুবিধা নাই। কিন্তু স্ট্রিং দিলে যে এটা ভুল হবে তা না, ইটস ইউর চয়েস, ইউ ওয়ান্ট টু শো দেম অ্যাজ এ টেক্সট। বুঝাইতে পারছি? এটা ডিপেন্ড, আপনি যদি শুধু শো অনলি পারপাসে দেন স্ট্রিং দিতে পারেন। এখন ধরুন আমি যদি সিজিপি একটা কলাম হয়, এখন আমার ধরেন ডাটাবেজে আছে, বা আমি অ্যারে লিস্টে লোড করছি ডাটাবেস থেকে 40টা স্টুডেন্ট, ঠিক আছে? এখন প্রত্যেকেরই তো ইন্ডিভিজুয়াল সিজিপি আছে। এখন আমি টেবিলে একটা কলামে সিজিপি গুলো দেখাচ্ছি না। আমি যদি এখন অ্যাভারেজ সিজিপি বের করতে চাই না, তখন আমি ওই যে অবজেক্ট অ্যারে লিস্ট থেকে তো বের করতে পারি, গেটার দিয়ে সিজিপি গুলো সাম করে কাউন্টার রেখে ওটাতে ভাগ দিলে তো আমি সিজিপি অ্যাভারেজ সিজিপি পেয়ে যাবো অফ দ্য ক্লাস। কিন্তু আমি ফিল্টার করেছি যে শো দ্য স্টুডেন্টস of selected gender who is having at least 50% scholarship. তাহলে আগে আমি গেট জেন্ডার দিয়ে জেন্ডার ফিল্টার করে ফেলবো। তা আমার অ্যারে লিস্টে আছে 40 জন স্টুডেন্ট, এখান থেকে জেন্ডার দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি ফিমেল দিই তাহলে হয়তো 15 জন পেলাম এই সেকশনে। তাহলে এখন 15 জনের মধ্যে আবার 50% ধরেন স্কলারশিপ একটা ফিল্ড স্টুডেন্ট ক্লাসে, স্কলারশিপ পার্সেন্ট, এটা 0 থেকে 100 যে কোনো ভ্যালু হইতে পারে। তা এখন ধরেন এই 15 জনের মধ্যে 5 জন আবার স্কলারশিপ পায়, কেউ 50% পায়, কেউ 75% পায়, কেউ 100% পায়, কেউ 30% পায়, যে 30% বাদ। তাহলে 5 জন স্কলারশিপ পায়, তার মধ্যে 4 জন হলো 50 বা হাইয়েস্ট। তাহলে আলটিমেটলি আমার টেবিলে শো হবে 4 জন। এখন আমি যদি ওই 4 জনের অ্যাভারেজ সিজিপিএ দেখতে চাই, তখন আমি টেবিল থেকেই সিজিপিএ গুলোকে ম্যানিপুলেট করতে পারি। এখন তখন যদি টেবিলে ওগুলো ফ্লোট হিসাবে থাকে,
আমার জন্য সহজ। কিন্তু যদি ওগুলো স্ট্রিং হিসাবে থাকে তাহলে আবার ফ্লোট ডট পার্স ফ্লোট করে তারপরে বের করতে হবে। তাহলে এটা আমার অবজেক্টিভের উপর ডিপেন্ড করবে যে আমি অরিজিনাল ডাটা টাইপ রাখবো নাকি সবই স্ট্রিং হিসাবে রাখবো। বুঝতে পারছেন না? ইটস ইউর, তবে মানে ডাটা যা যে টাইপের সেই টাইপেও আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে ইন্টিজার এবং লোকাল ইন্ট হিসাবেই রাখলাম, ঠিক আছে? স্ট্রিং হিসাবে রাখাটা ভুল না যদি আপনার ইন্টেনশন হয় ভিউ অনলি। ইউজ কেসের উপর ডিপেন্ড করে, এক্স্যাক্টলি সবকিছু ইউজ কেস। এখানে আপনি মুখস্থ দিয়ে কোনো কিছুই ফিট করতে পারবেন না। আপনাকে এত এত এক্সাম্পল ক্লাসে বলা হচ্ছে, মিডের পুরনো প্রশ্ন দেখানো হবে, কিন্তু মিডে গিয়ে দেখবেন যে ব্র্যান্ড নিউ একটা কোশ্চেন চলে আসছে, তো তখন তো আপনি মুখস্থ দিয়ে কাজে লাগাইতে পারবেন না, তাই না? তো তার মানে ইউজ কেসগুলো বা কনটেক্সটগুলো আপনাকে বুঝে ওই অনুযায়ী কাজ করতে হবে। তাইলে এটা হয়ে গেল। এখন আমার এই যে এখানে আমি অ্যালার্ট দিচ্ছি, ভালো কথা। এখন তো আমার আসলে এসটিআর দরকারও নাই। এখন আমি কি করব বলেন? আমার এসটিআর এর জায়গায় আমি কি করব? হ্যাঁ, এটাকে টেবিলে দিয়ে দেব, তাই না? কাকে টেবিলে দেব? পি কে। পি তো আমার অবজেক্ট, যেটা কোয়ালিফাই করছে ফিল্টারে, পি কোয়ালিফাই করেছে, তাহলে পি কে এখন আমি দিয়ে দেব, রাইট? তো পি কে যদি দিতে চাই কোথায় দিব? পির স্ট্রিং তো আমি এসটিআর এ দিব না, এখন এসটিআর আসলে আমার দরকারই নাই। তাইলে আমি কি করব? এটা থাকবে না, কমেন্ট করে দিব। পুরাটা কমেন্ট করে রাখি, করে এটাকে আবার নতুন করে দেই। হ্যাঁ, তাহলে এটা কমেন্টেড থাকলো। তো উপরের অংশটা হচ্ছে ওই যে আমাদেরই কি বলে অ্যালার্টে। ওকে, তো তাহলে এখন আসলে আমার এই এসটিআর প্রয়োজনই নাই, রাইট? ওকে, তাহলে আমি কি করব? তাহলে আমার কাজ হলো এখন এই পি কে আমি অ্যাড করব। কোথায় কোথায় অ্যাড করব বলেন? পি কে অ্যাড করব কোথায়? টেবিল ভিউ এর কোথায়? টেবিল ভিউ এর ভেতরে একটা অ্যারে লিস্ট আছে কম্বো বক্সের মতো, ওইটার নামও আইটেমস। তাহলে টেবিল ভিউ তো আর অ্যাড করা যাবে না, টেবিল ভিউর ভেতরে যে অ্যারে লিস্ট আছে ওইটাতে অ্যাড করতে হবে। তাহলে টেবিল ভিউ এর নাম কি ছিল? প্যাসেঞ্জার টেবিল ভিউ। ডট গেট আইটেমস ডট অ্যাড কাকে? পি কে। শেষ। তাহলে টেবিলে চলে আসবে সবগুলাই। আপনার প্রশ্নটা বুঝি না, এবার বলুন। অলে দিলে তো আপনি তো ফর লুপের মধ্যে বাছাই করতেছেন না, সবগুলা পিকেই আপনি টেবিলে দিচ্ছেন। কিন্তু যদি অল না হয় তাহলে এলসে গিয়ে আপনি ওই যে ইফ কন্ডিশন দিয়ে দেখতেছেন যে জেন্ডার ম্যাচ করলেই শুধু আপনি ওটাকে টেবিলে অ্যাড করতেছেন। যে নেম কলামে আমার নেমটা আসবে বা হচ্ছে আমার জেন্ডারের ওই কলামে আসবে। গুড, তার মানে কাজ এখনো বাকি আছে। হ্যাঁ, পিকচার কি বলে? আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত, তাই না? আচ্ছা, তো তাহলে এখন এই যে আমরা এখানে বলেছি কি, খেয়াল করেন, গুড অবজারভেশন। তাহলে এখানে আমরা কি বলেছি? আমি বলেছি যে প্যাসেঞ্জার এই কলামের ভ্যালুটা প্যাসেঞ্জার ক্লাসের একটা অবজেক্টের ফিল্ড থেকে আসবে, and that will be represented as string। কিন্তু কোন ফিল্ড থেকে আসবে? এখানে তো আপনি টাইপ রিজলভ করতেছেন, এখানে আপনি টাইপ ঠিক করতেছেন। জেনেরিক টাইপ ছিল, আপনি বলেছেন যে এই কলামের সোর্স হচ্ছে প্যাসেঞ্জার অবজেক্ট, আর প্যাসেঞ্জার অবজেক্টের ফিল্ড থেকে আমি যে ভ্যালুটা পাবো সেটা স্ট্রিং হিসাবে দেখাবো। কিন্তু কথা তো ইনকমপ্লিট, কোন ফিল্ড থেকে? এটা কি বলা হয়েছে কোথাও?
তাহলে কোথায় বলতে হবে? It should be ready when the table is loaded. Initialize. Okay. তাহলে আসেন ইনিশিয়ালাইজে। তাহলে এখন ইনিশিয়ালাইজে গিয়ে আপনাকে যেটা বলতে হবে, একটা কলাম ধরেন এনআইডি কলামটাই ধরেন, যে কোনো সবগুলোই তো ধরতে হবে, একটা একটা করে ধরেন এনআইডি কলাম, এনআইডি টেবিল কলাম একটা করলে বাকিগুলো কপি পেস্ট করে দেবেন। তাহলে এনআইডি কলামের সেল ভ্যালু আপনি সেট করতেছেন, সেট সেল ভ্যালু, ইটস এ ফ্যাক্টরি মেথড, কাজে ফ্যাক্টরি ওয়ার্ডটা এখন বাদ দেন। ওকে, দেয়ার আর ফ্যাক্টরি ক্লাস and then factory class contains factory methods. Okay, আচ্ছা, ফ্যাক্টরি ক্লাস মানে নর্মাল মডেল ক্লাসের সাথে কি পার্থক্য এটা পরে আলাপ করা যাবে। সো ডোন্ট গেট কনফিউজড উইথ দ্য ফ্যাক্টরি কিওয়ার্ড। ওকে, তাহলে আমার এই টেবিল কলামের একটা মেথড হচ্ছে সেট সেল ভ্যালু। এই মেথডকে আমি বলে দিচ্ছি কিভাবে এই কলামের সেলটা সেট হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি এখন একটা নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, এটাও ফ্যাক্টরি ক্লাস, হুইচ ইজ এ জেনেরিক ক্লাস, হ্যাজ টু জেনেরিক টাইপ, টেবিল কলামের মতো। তাহলে এখানে আমি এখন দুইটা জেনেরিক টাইপ দিয়ে বলবো, ওই যে ওখানে যেটা দিয়েছিলাম, কি দিয়েছিলাম, প্যাসেঞ্জার কমা ইন্ট। আর প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরির কনস্ট্রাক্টরে আমি বলে দিব ফিল্ডের নাম। ফিল্ডের নাম কি? মডেল ক্লাস আপনাকে এখন যেতে হবে। সো ফিল্ডের নাম হচ্ছে এক্স্যাক্টলি এটাই দিতে হবে। ইটস নট এ প্রম্পট, ইটস ফিল্ড নেম, কেস সেনসিটিভ। ওকে, তো তাহলে এখন সে জানে এই কলামের যে সেল, তার যে প্রপার্টি সেটা হলো এই সেলের ভ্যালুটা আসবে প্যাসেঞ্জার থেকে এবং সেটাকে ইন্টিজার হিসেবে ট্রিট করা হবে, আর ফিল্ড হচ্ছে এনআইডি। তাহলে আপনি ওই প্রপার্টি ভ্যালু ক্লাসের কনস্ট্রাক্টরে ফিল্ডের নামটা দিয়ে দিচ্ছেন। এই প্রপার্টি ভ্যালু ক্লাসের জেনেরিক টাইপ দিয়ে আপনি বলে দিচ্ছেন যে প্রপার্টিটা ডিসাইডেড হবে হাউ, প্যাসেঞ্জার ক্লাস সোর্স ইন্টিজার হিসেবে দেখানো হবে, কিন্তু আলটিমেটলি আপনার তো ফিল্ড লাগবে, সেটা আপনি কনস্ট্রাক্টরে দিয়ে দিচ্ছেন। ওকে, আপনার যে সোর্স ক্লাস সেই ক্লাসের ফিল্ড হইতে হবে এটা, ঠিক আছে? তাহলে এই কাজটা আপনাকে এখন সবগুলোর জন্যই করতে হবে। তাহলে এটাকে কপি করে জাস্ট বসায় দেন আরো 7 বার। তাহলে প্রথমটা ছিল এনআইডি, তারপরটা পাসপোর্ট নাম্বার, তারপর একটা নেম, তারপরে ইমেল, তারপরে ফোন না মোবাইল, কি ছিল ফিল্ডের নাম, এই কলামের নাম ফোন না, কলামের নাম ও ভুল হইলে আপনাকে এরর দিবে, তাহলে মোবাইল। ওকে, তারপরে 5টা গেল, আর কি আছে, ডেট অফ বার্থ, তারপর অ্যাড্রেস, তারপর আরেকটা ছিল জেন্ডার। এখন আপনার কাজ হলো ফিল্ডের নামগুলো টাইপগুলো ঠিক আছে কিনা, সবই স্ট্রিং থাকবে, সবগুলো তার ইন্টিজার হবে না। তাহলে এখন এখানে ধরে ধরে স্ট্রিং করতে হবে, কোনটা স্ট্রিং হবে। পাসপোর্ট নাম্বার স্ট্রিং হবে, আর কোনটা স্ট্রিং হবে, স্ট্রিং হবে না কোনটা, ডেট অফ বার্থ হবে না, তাই না? তাহলে ডেট অফ বার্থ ছাড়া বাকি সব স্ট্রিং হবে। তাহলে এটা লোকাল ডেট করে দেন,
ওই জায়গায় তো আমরা লোকাল ডেট দিয়েছিলাম, আবার এখানে যদি কোনো কারণে সার্ভার স্ট্রিং লিখি তাহলে হবে না, নিবে না। এই যে এখানে এরর দিচ্ছে কেন? নিলে নাই তো, ওখানে বলছেন স্ট্রিং, এখানে বলছেন ইন্টিজার। আর কি কাজ বাকি থাকলো? ফিল্ডের নামগুলো ঠিক করে দাও। তাইলে এটা হলো পাসপোর্ট নাম্বার, তাহলে ফিল্ডের নাম কি? পাসপোর্ট নাম্বার। এটা কি? নেম। তারপর একটা ইমেল। এন দুইবার আসলে ওই কলামের ডাটাই লোড হবে না, ওই কলাম খালি থাকবে। তারপর একটা কি হবে? ইমেল। তারপর একটা, এখন আপনাকে মডেল ক্লাসে গিয়ে দেখতে হবে যে ফিল্ডের নাম কি। ফোন ছিল, এখানে মোবাইল দিলে কিন্তু হবে না, ফিল্ডের নাম খেয়াল রাখবেন। তারপরে ডেট অফ বার্থ, ডেট অফ, দেখেন ডিওবি ছিল। তারপর অ্যাড্রেস, and finally gender. এখন আমার টেবিল ইজ রেডি টু ওয়ার্ক। ঠিক আছে? তাহলে এনি কোশ্চেন রিগার্ডিং টেবিল, হাউ টু ইউজ এ টেবিল? তাহলে কি করতে হবে বলেন তো দেখি, একজন আপনি বলেন। হ্যাঁ, এই যে ট্রাই করেন। টেবিল ইউজ করতে হলে কি করতে হবে? প্রথমে কি করবেন? স্টেপ 1 না, শুরু থেকে প্রজেক্টটা ওপেন করছেন, এখন আপনি একটা টেবিল ইউজ করতে চান। স্টেপ 1 ড্র্যাগ করে টেবিল ভিউ বসাবেন। তারপর টেবিল ভিউ তো একটাই, টেবিল কলাম, তাহলে সেই অনুযায়ী টেবিল কলাম বাড়াবেন। তারপরে টেবিল কলামগুলোর টেক্সট ঠিক করে দিবেন, ও তো C1 C2 থাকবে। তারপরে কোড সেকশনে গিয়ে টেবিল ভিউ এর এফএক্স আইডি দিতে হবে, টেবিল কলামগুলোর এফএক্স আইডি দিতে হবে। সেভ, আপডেট কন্ট্রোলার। কন্ট্রোলারে গিয়ে কি করবেন? প্রথমে জেনেরিক টাইপ রিজলভ করতে হবে। টেবিল ভিউ এর জন্য বলবেন যে আপনার অ্যারে লিস্টের টাইপ কি, কোন ক্লাসের অবজেক্ট রো হিসাবে আসবে। আর প্রত্যেকটা টেবিল কলামে ওই টেবিল ভিউতে যেটা দিচ্ছেন ওইটাই তো সোর্স, তাহলে প্রথমটা ওইটাই রাখবেন, কমা দিয়ে পরের গুলা স্ট্রিং হবে না ইন্টিজার হবে না লোকাল রেট হবে সেটা ঠিক করে দেওয়া। এরপরে ইনিশিয়ালাইজে গিয়ে প্রত্যেকটা টেবিল কলামের সেল ভ্যালু সেট করে দিতে হবে। দেন ইওর টেবিল উইল বি রেডি টু ইউজ। তাহলে এই কাজগুলো আপনাকে মানে ইনটিউটিভলি করতে হবে। আপনি যদি মুখস্থ করে করার চেষ্টা করেন হবে না পরীক্ষার হলে। তাহলে আপনি কয়েকটা প্রজেক্টে আপনার নিজের প্রজেক্টের জন্য তো আপনি এফএক্সএমএল চিন্তা করছেন কিছু, তাই না? যদিও সেটা পরে আসবে, বাট ইউ ক্যান ট্রাই। যেমন আপনার টপিক কি? স্যার আমার প্রজেক্টের হচ্ছে বাস টার্মিনাল। বাস টার্মিনাল। আপনার ইউজার কি? স্যার প্যাসেঞ্জার আর হচ্ছে বাস ড্রাইভার। তাহলে প্যাসেঞ্জার যদি ওই যে আপনার অ্যাভেলেবল বাস দেখতে চায়, তাহলে আপনি একটা টেবিলে অল অ্যাভেলেবল বাস দিতে পারেন। তাহলে আপনি ওখানে ফিল্টারের জন্য বললেন যে মানে ফ্রম অ্যান্ড টু বা ইনিশিয়েটিং পয়েন্ট, ডেস্টিনেশন, সোর্স, ডেস্টিনেশন, ডেট, এইটা সিলেক্ট করে আপনি যখন বললেন যে লোড বাস ইনফো, তখন একটা টেবিলে আপনি বাস ইনফোগুলো দেখাইতে পারেন, তাই না? যে বাস নাম্বার, কয়টার সময় ছাড়বে, ডিপার্চার টাইম, তারপরে আপনার কয়টা সিট খালি আছে ইত্যাদি। তাহলে এভাবে নিজেই আপনি প্র্যাকটিস করতে পারেন ফেক ডাটা দিয়ে, তাই না? তাহলে কি হবে, আপনি যখন এরকম 5টা-6টা প্রজেক্টে টেবিল ইউজ করে ফেলবেন তখন মিডে আপনি খুব কনফিডেন্টলি আসবেন। তখন আপনার মিডে এই টেবিলের কাজ করতে 5 মিনিটের বেশি লাগবে না। মিডে আপনি যদি প্র্যাকটিস করে আসেন, আপনার সময়টা লাগবে হচ্ছে লজিক বিল্ড করতে, যে আমার এই ফিল্টারের লজিক কি হবে, বা আমার এই ভ্যালিডেশনের লজিক আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, ওইখানে আপনাকে একটু সময় দিতে হবে। কিন্তু এগুলোতে যদি আপনি এখন স্ট্রাগল করেন
যে এফএক্স আইডি কিভাবে দিব কি দিব না, কোনটার লাগবে, এগুলো আপনি ইনটিউটিভলি করে ফেলবেন। তো তাহলে আপনার মেয়েটা আপনি খুব ভালো করতে পারবেন। ওকে, মেয়েটা কিন্তু 100 পায়, এটা বলে রাখলাম, 100তে 100ই পায়, গতবারও পেয়েছে। ঠিক আছে, প্রত্যেকবারই পায়। আবার মিডে 0ও পায়। মিডের কোশ্চেন দেখাবো আপনাদের, একটু পরেই দেখাবো। তাহলে এটাকে আমরা রান করি। এসটিআর এর আর কোনো, এই অ্যালার্টের আর কোনো কাজ এখানে নাই। উপরের পার্টে আমরা কমেন্ট করে রেখে দিচ্ছি, এখানে অ্যালার্টের কোনো ইউজ নেই। আপনি কি কম্বো বক্সে আলাদা করে কোনো শো কমান্ড দেন? কম্বো বক্সে কি হয় করেন, আমরা যদি এটাকে রান করি একটু, লেটস রান ইট। এই যে কম্বো বক্সে আমার আইটেমগুলো আছে না, আইটেমগুলো কম্বো বক্সে লোড করার জন্য আমাকে আলাদা কিছু করতে হয়েছে? All I had to do is add them to the array list inside the combo box. টেবিলেও তাই, all you have to do is add the object to the array list of table view. That's all. এখন এটা কেন খেয়াল করেন, এখন ধরেন আমি যদি এখানে বলি, হ্যাঁ, যে ধরেন আমার কম্বো বক্সে, এখন কম্বো বক্সে ডিপার্টমেন্ট যদি একটা কম্বো বক্স হয়, ডিপার্টমেন্ট কম্বো বক্সের আইটেমগুলো কি আগে থেকে ডিসাইড করে না? যে আমার 5টা ডিপার্টমেন্ট আছে আইবিতে বা 15টা ডিপার্টমেন্ট আছে, তো টাইগার আইটি অ্যাপ ডেভেলপ করে আইবিকে দিয়ে দিছে। এখন কালকে যদি আর্কিটেকচার খুলে, তাহলে ডিপার্টমেন্ট অর আর্কিটেকচার তো আপনার কম্বো বক্সে নাই, তাহলে আপনি কি টাইগার আইটিতে দৌড়াবেন আবার? তাহলে আপনার সিআইটিএস অ্যাডমিনের কন্ট্রোল প্যানেলে একটা অপশন থাকবে অ্যাড নিউ ডিপার্টমেন্ট। তাহলে কম্বো বক্স ভ্যালু আপনি ইনিশিয়ালাইজে ফিক্সড করে না দিয়ে ডাইনামিক্যালি লোড করতে পারেন ফ্রম দ্য ডেটাবেস। তো তাহলে আমার কম্বো বক্সে এখন 5টা আছে, আমি যদি একটা অ্যাড করি কয়টা হবে? তাহলে আমি অ্যাড করব কোথায়? অ্যারে লিস্টে, কম্বো বক্সের গেট আইটেমস ডট অ্যাড। কিন্তু আমি আগের বার অ্যাড করার আগে খুলে দেখলাম কম্বো বক্সে 5টা, অ্যাড করার পরে আবার খুলে দেখলাম 6টা। তার মানে কি, কম্বো বক্স অলওয়েজ অবজার্ভ দ্য অ্যারে লিস্ট। সেরকম আমার টেবিলের অ্যারে লিস্টে যদি 4টা প্যাসেঞ্জার অবজেক্ট অ্যাড করি, তাহলে টেবিলে 4টা রো আসবে, আপাতত 4টা। পরে আর একটা অ্যাড বাটন দিয়ে যদি অ্যারে লিস্টে আরেকটা প্যাসেঞ্জার অ্যাড করে দিই, তাইলে এটা টেবিলে অটোমেটিক আসবে। অ্যারে লিস্ট থেকে যদি একটা অবজেক্ট ডিলিট করে দেই, রিমুভ করে ফেলি, তাহলে টেবিল থেকে একটা রো চলে যাবে। কম্বো বক্সের অ্যারে লিস্ট থেকে যদি একটা এলিমেন্ট রিমুভ করে ফেলি, ইন্ডেক্স দিয়ে 3 নম্বর এলিমেন্ট রিমুভ করো, ওই যে দেখলাম রিমুভ মেথড আছে অলরেডি, তাহলে কম্বো বক্সে দেখবো যে এটা চলে গেছে। তাহলে কম্বো বক্স বলেন, টেবিল ভিউ বলেন, অর্থাৎ এফএক্সএমএল নোড যাদের ভেতরে অ্যারে লিস্ট আছে, তারা আসলে অ্যারে লিস্টটাকে সবসময় অবজার্ভ করতে থাকে ফর ডেটা চেঞ্জ। এনি কাইন্ড অফ কন্টেন্ট চেঞ্জ অফ দ্য অ্যারে লিস্ট উইল রিফ্লেক্ট দ্য ভিজুয়াল। তাহলে আমার টেবিলে এই মুহূর্তে আমি 5টা রো দেখতে পাচ্ছি, অ্যারে লিস্টের থেকে একটা রিমুভ করলে টেবিল থেকে অটোমেটিক একটা চলে যাবে, বা অ্যারে লিস্টে 2টা অ্যাড করলে অটোমেটিক 2টা রো চলে আসবে। তো এই ভিজুয়াল চেঞ্জের জন্য আমি কিন্তু কোনো ভিজুয়াল কমান্ড দেই নাই, অল আই ডিড ইজ আই চেঞ্জ দ্য কন্টেন্ট অফ দ্য অ্যারে লিস্ট। তাহলে ওটা রিফ্লেকশন ভিজুয়ালে রিয়েল টাইমে হচ্ছে কিভাবে? টেবিল ভিউ কিপ অবজার্ভিং দ্য অ্যারে লিস্ট কন্টেন্ট। তাহলে সে নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সিতে খুব দ্রুত, এটা সেকেন্ডেরও কম ফ্রিকোয়েন্সিতে ওটা চেক করতে থাকে, ইজ দেয়ার এনি কন্টেন্ট চেঞ্জ। সো এই জন্য ওদেরকে বলা হয় অবজারভেবল লিস্ট। ওকে, দে আর নট রেগুলার অ্যারে লিস্ট, দে আর অ্যারে লিস্ট হুইচ আর বিং অবজার্ভ কন্টিনিউয়াসলি by the container, which is combo box or table view or whatever it is. So that's why they are observable list. Observable list handle represents an array list instance. Okay? এখন এই কথার অর্থ বুঝতে হলে আপনাকে ইন্টারফেস বুঝতে হবে। আগে বলছি ইন্টারফেস হচ্ছে ক্লাসের কাজিন।
এটা ক্লাসের স্পেশালাইজড ভার্সন। তো কাজে এইটা আলোচনা না করা পর্যন্ত এটা বোঝা যাবে না। ওকে, দরকারও নাই এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমরা অ্যারে লিস্ট হিসাবেই এটাকে ট্রিট করব। রিয়েলিটিতে অবজেক্ট নিউ হয়েছে কিন্তু অ্যারে লিস্ট। ওকে, এখন এটা আমরা রান করতেছি, ঠিক আছে? তাহলে 1 1 1 1 মেল 1, ডেট অফ বার্থ 1 এ থাকে। ওকে, 2 2 2 2 ফিমেল 2 তে থাকে। 3 3 3 3 ট্রান্স 3 তে থাকে। 4 4 4 4 মেল 4 এ থাকে। 5 5 5 5 ফিমেল 5 5 এ থাকে। এখন আমি ফিল্টার করব মেল। আচ্ছা, আমার একটা এক্সেপশন হয়ে গেছে কোথাও। হ্যাঁ, তাইলে কোথাও আমি হয়তো নিউটিউ করতে বা কি কারণে হলো সেটা দেখতে হবে। তাহলে এক্সেপশনটা কেন হলো? ইললিগাল অ্যাক্সেস এক্সেপশন। ওকে, এটা কোথায় হলো? হ্যাঁ, অ্যালার্ট কেটে দেওয়া হয়েছে। আমার ক্লাসের আপনি যখন এক্সেপশন দিবে, আপনি ইউ লুক ফর ইউর ক্লাস। এই যে মেথড হেল্পার ডট জাভা, এটা আমার ক্লাস না, এগুলো হচ্ছে চেইন রিঅ্যাকশন, মানে মরফিজম। একটা ভেজাল হইলে তখন আরো ভেজাল সাথে চলে আসে, তাই না? তো এখানে ওয়ান এক্সেপশন কজ আদার্স ম্যালফাংশন। তো পুরোটাই সে এখানে স্ট্যাকে পুশ করে এবং সেই যে স্ট্যাক ট্রেস ট্রিটা প্রিন্ট করে দেয়। তাহলে আমরা যদি এখানে দেখি, আমারটা হচ্ছে আমার ক্লাস কোনটা, এখানে নিচের দিকেই থাকবে, কারণ আমারটা আগে সমস্যা করছে, তাই না? এই যে রান টাইম এক্সেপশন, ইলিগাল অ্যাক্সেস এক্সেপশন কোথায়? হ্যাঁ, তাহলে ওটা আমার কত নাম্বার লাইনে সেটা একটু দেখতে হবে। আমার ফাইল কোনটা? হয় কন্ট্রোলার অথবা মডেল ক্লাস, এটি তো আমার ফাইল। ওইটা দেখেন কোথায় আছে। এটাই লং দেওয়া ছিল, এনআইডি ভ্যালুটা লং দেওয়া ছিল। গুড, আমরা তো ইন্ট নিয়ে বসে আছি, তাই না? ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? এনআইডি কোথায়? এই এটাকে আপনি লং করে দেন। এবং এখানেও আপনি এখানে হ্যাঁ, এখানেও আপনি লং করে দেন। না, আপনি স্ট্রিং হিসাবে দেখাইতে পারেন। স্ট্রিং দিলে কিন্তু কোনো সমস্যা নাই, তাহলে ওখানে স্ট্রিং দিবেন। তাহলে যে লং ক্লাসের টু স্ট্রিং হিসাবে স্ট্রিং দিয়ে দেখাবো? না স্যার, এটা না, মানে এখানে হচ্ছে কি আমরা মডেল ক্লাসে তো লং রেখেছিলাম, তো দ্যাটস ওয়াই কি এখানে মানে স্ট্রিং বাদে অন্য কিছু দেওয়া যাবে না। স্ট্রিং বাদে অন্য কিছু দিলে লং দিতে হবে, মানে হ্যাঁ ওইটাই। কারণ আপনার যে ফিল্ডের ভ্যালু সেটাকে আপনি কি হিসাবে রিপ্রেজেন্ট করবেন, অ্যাজ ইট ইজ, অথবা এটাকে আপনি স্ট্রিং এ কনভার্ট করতে পারেন। স্যার, যদি স্ট্রিং রাখি আমরা, তাহলে কি আমরা ম্যানুয়ালি কনভার্ট করতে হবে না? না না, কিন্তু তখন ওই যে উপরে আমি দেখাই, তাহলে স্ট্রিং দিয়ে ধরেন এটাকে স্ট্রিং করে দিই, তাহলে আমাকে ওই যে উপরে স্ট্রিং বলতে হবে। এই যে এনআইডি যেটা ছিল ওটা আমি কমেন্ট করেই রাখছি, তাই না? এই যে এটা, তখন আপনাকে এইটা ইউজ করতে হবে। তার মানে সে লংটাকে স্ট্রিং এ টু স্ট্রিং করে নেবে। কিন্তু আমাদের সমস্যা ছিল
যে আমরা লং হিসাবে রাখতে চাচ্ছি, কিন্তু আমার ফিল তো আমি ইন্টিজার হিসেবে রাখতে চাচ্ছি, কিন্তু ফিল তো লং। তো লংকে আপনি ইন্টে রাখতে পারবেন না, উল্টাটা পারবেন। কেন পারবেন না? কারণ লং এর রেঞ্জ বেশি। হোয়াট ইফ দ্য ভ্যালু ইজ বিগার দেন ইন্টিজার? তাহলে ইন্টিজারে রাখবেন কি করে? কিন্তু যে কোনো ইন্টিজারকে আপনি লং এ রাখতে পারবেন। আমি ইন্ট রাখলাম, বাট এখানে হচ্ছে আমি সরি ফর এক্সাম্পল এখানে আমি ইন্ট আর এখানে লং রাখলাম। কেন করতে যাবেন আপনি এটা? মানে স্যার বললাম হবে কি হবে টেস্ট, কিন্তু আপনি ইন্টকে ইন্ট রাখেন, নাইলে আপনি স্ট্রিং করেন, তাই না? যেমন লোকাল ডেটকে আমরা লোকাল ডেটই রাখছি, তাহলে এটাকেও স্ট্রিং করতে পারি। ওকে, আচ্ছা, তো তাহলে এখন আরেকবার রান করি। এখন তো ঠিক আছে মনে হয়। ওকে, আচ্ছা, তাহলে একটু দেখতে হবে সেট সেল ভ্যালুতে কোনো স্পেলিং এর সমস্যা আছে কিনা, ওটা একটু দেখা লাগবে। cannot access the class passenger। আচ্ছা, বলেন কাহিনী কি? না, প্যাসেঞ্জার আমরা ইম্পোর্ট করছি। আচ্ছা, প্যাসেঞ্জারের মেথডগুলো সব পাবলিক মেথড কিনা? আমরা আবার ওই যে পাকনামি করে, না মেথডগুলো গেটার সেটার গুলো পাবলিক হইতে হবে। আছে, ওকে, ঠিক আছে, এইটা ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি যে প্যাসেঞ্জার আমাদের স্পেলিং ঠিক আছে কিনা। প্যাসেঞ্জার, ওকে, ঠিক আছে। সেট সেল ভ্যালু ফ্যাক্টরি, প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, ওকে। কোনোটার স্পেলিং মিস্টেক হচ্ছে কিনা? হচ্ছে না। আচ্ছা, আমার এইটা কিন্তু কাজ করে, কারণ আমরা ওই যে অ্যালার্টে দেখলাম যে লোড হয়, তাই না? তার আমাদের পি নিয়ে কোনো ইস্যু নাই, মানে অ্যারে লিস্ট অ্যাক্সেস নিয়ে কোনো ইস্যু নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা প্যাসেঞ্জার টেবিল ভিউ গেট আইটেমস অ্যাট পি, না মেন সুইচে যদি অল না হয়, অল না হইলে এখানে ঢুকবে। হ্যাঁ, এটা তো আমাদের ইয়েতে কাজ করে, অ্যালার্টে কাজ করে, কাজেই আমাদের অ্যারে লিস্ট প্রসেসিং এ কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের টেবিল লোডিং এ কোথাও সমস্যা হচ্ছে, সেটাই সে বলছে। একটু দেখে আসি, কই গেল? আউটপুট উইন্ডোটা কোথায়? এটা না, না এটা না। ও, বুঝতে পারছেন কি হয়েছে? বুঝেন নাই? মডিউল ডট জাভা একটা আছে না,
মডিউল ডট জাভা, মডিউল ইনফো। এখানে প্রত্যেকটা প্যাকেজ আপনাকে বলে দিতে হবে, মডিউল হিসাবে চিনাই দিতে হবে। তা আমরা তো আগের প্রজেক্টগুলোতে প্যাকেজ একটাই ছিল, কিন্তু এখন এখানে আপনাকে এটার কাজটা কি? এটা মডিউল ইনফো। এই যে এই মডিউল, যে সিএসসি 213 আপনি একটা মডিউল বানিয়েছেন, তো এটার ভিতর আপনি একটা প্যাকেজ বানিয়েছেন, কিন্তু এই প্যাকেজগুলো এই মডিউলের বাইরে, এটা জাভার মধ্যে। এই মডিউলের মধ্যে থাকলে সমস্যা ছিল না, ঠিক আছে? এখন এইখানে আপনাকে ওইটা ইম্পোর্ট করে আনতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আপাতত সেটাতে না গিয়ে আমি প্যাসেঞ্জার ক্লাসটাকে এই ফোল্ডারে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে প্যাসেঞ্জার মুভ, কোথায় মুভ? রিফ্যাক্টর মুভ আছে না? কই? ক্লাস। তাহলে আমরা এটাকে দিব হইল গিয়ে 213 এটার মধ্যে। ওকে, রিফ্যাক্টর করলে যেখানে যেখানে ইম্পোর্ট স্টেটমেন্ট আছে প্যাসেঞ্জার ইউজার্স ডট প্যাসেঞ্জার, ওইটা এখন হয়ে যাবে সিসি ইম্পোর্ট সিসি 213, অটোমেটিক সব অ্যাডজাস্ট করে ফেলবে। ডান, ঠিক আছে? এখন কিন্তু আর সমস্যা হবে না হোপফুলি। জায়গাটা আমার খেয়াল ছিল না ডিসকাশন আনতে। আচ্ছা, হুম, ওই এমটি স্ট্রিং ধরে নেবে সে। এই যে আসবেই, কারণ ওটা তো ওই মডিউলের বাইরে ছিল। তাহলে স্যার আমরা ফাইলগুলো কি আমাদের ওই লঞ্চার ক্লাস যেখানে আছে ওখানে ফাইল না, আপনাকে মডিউল ইনফো জাভাটা আপডেট করতে হবে, তো ওইটা তো আর আজকে দেখাচ্ছি না আপনাকে, ওই জন্য আমি আজকের জন্য ওখানে নিয়ে আসলাম। এটা কি আমাদের মাল্টিপল প্যাকেজ তৈরি করা লাগতে পারে? নট না, মিডে লাগবে না, কিন্তু মূল প্রজেক্টে লাগবে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এটা যদি এখন তো ধরেন সে লোড করছে, তাই না? তো তাহলে এই জন্য এটা অবজারভেবল। তাহলে আমরা আরেকবার রান করে দেখবো ফিল্টার ঠিক মতো হয় কিনা। হবে, আপনার ইয়েতে যেহেতু হয়েছে, কি বলে, অ্যালার্টে যেহেতু হয়েছে, এখানেও হবে। হ্যাঁ, আরেকবার করে শেষ করি। শেষ না মানে মিডের কোশ্চেন দেখাবো। হ্যাঁ, দেখাই দিলেই তো আপনার জন্য ভালো। কুইজের কোশ্চেন দেখাইছি না? কুইজের একটা কোশ্চেন দেখাবো, একটা সেটের একটা কোশ্চেন, 10টা কোশ্চেন না। কুইজে তো 10টা কোশ্চেন থাকে, এমসিকিউ। হ্যাঁ, নেক্সট উইকে। আমার টোটাল মেল আছে কয়জন? 2জন। টোটাল ফিমেল 2জন, ট্রান্স 1জন। তাহলে আমি যদি এখন অল দেই তাহলে কি পাবো? আর যদি মেল দেই, এই যে 2টা মেল, ঠিক আছে? এখন যদি আমি ফিমেল দেই তাহলে আরো 2টা ফিমেল। ওই জন্যই সে ওখানে এক্সেপশন দিচ্ছে। হ্যাঁ, এনআইডি হয়তো ওই যে আমরা ওখানে স্ট্রিং দিয়েছিলাম। আচ্ছা, তারপরে ট্রান্সজেন্ডার দিলে, এখন যদি অল দেই কি হবে? তাহলে এখন টেবিলে কয়টা রো? অল দিলে কয়টা রো থাকবে? 10টা। মানে আপনি তো ক্লিয়ার করেন নাই, তার মানে আপনি যতবার বাটন ক্লিক করবেন আগে টেবিল ক্লিয়ার করে নেবেন, প্রিভিয়াস ডাটা যদি থাকে। কারণ টেবিলের অ্যারে লিস্টে তো আগের গুলো রয়ে গেছে, তার মানে এই জন্য দেখেন এই যে আমার 10টা রো,
তাইলে এখানে আমার কি চেঞ্জ করতে হবে? তাহলে এখানে আমি যে চেঞ্জটা করব, আমি লংটাকে লংই রাখি। তাহলে এনআইডিটা স্ট্রিং রাখলেও আসবে, কিন্তু ওটা একটু দেখতে হবে ট্রাবল শুট করে। তাহলে আপাতত আমার লং কোথায়? এটা লংটা লং থাকুক, ওকে। আর এখানেও তাইলে আমার লং করে দিতে হবে। আর স্পেলিংটা ঠিক আছে কিনা, এন ক্যাপিটাল আইডি প্যাসেঞ্জারে কি ছিল? এন ক্যাপিটাল আইডি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ডি ওখানেও ছোট আছে, ডি ওখানেও ছোট, কোনো অসুবিধা নাই। আর কি চেঞ্জ করতে হবে আমার এইখানে? ওই যে লুপের আগে আমি এখানে আমার প্রথম কাজ হচ্ছে টেবিল ভিউ ক্লিয়ার করে নেওয়া। তাহলে এই যে টেবিল ভিউ ডট ক্লিয়ার, তাহলে সে অ্যারে লিস্টটাকে ক্লিয়ার করে ফেলবে। ক্লিয়ার বা রিমুভ অল মনে হয়, ক্লিয়ারই ছিল না? কই ক্লিয়ার নাই? গেট আইটেমস ডট ক্লিয়ার, অ্যারে লিস্টের ক্লিয়ার আছে, তাই না? হ্যাঁ, ওকে, মেক সেন্স। তো তাইলে এখন কি হবে? এখন আপনার এটা হবে। আর দেখা লাগবে রান করে? আচ্ছা, হালকা একটু দেখে আমরা কোশ্চেনে চলে যাই। এখন যদি অল দিয়ে কি আসবে? তিনটা আসবে। টেবিল ভিউ সে ক্লিয়ার করবে, অলরেডি ক্লিয়ারই আছে, সো তিনটা আসলো। এনআইডিটা এখনো আসে নাই, ওটা একটু দেখলেই এসে যাবে। যদি আমরা মেল দিই, ক্লিয়ার করে নিবে আগে, নিয়ে একটা আসবে। ফিমেল দিলে ক্লিয়ার করে ফিমেল আসবে, ওকে। তাহলে এটা বোঝা গেল কিভাবে কাজ করতেছে, ওকে। এখন এটা আমি দেখবো যে লংটা কেন কি হচ্ছে, এটা ঠিক করে দেবো, সমস্যা নাই। এখন আসেন যে আপনাদের মিড টার্মে কিভাবে কি করবেন। কুইজেরটাই আগে দেখি। কোশ্চেন পেপার ধরেন গত সেমিস্টারের স্প্রিং সামারেরটা তো এখনো করা হয় নাই। এখানে একটা কুইজ 1 ধরেন সেকশন 6 এরটা যদি দেখি, এখান থেকে একটা কোশ্চেন আপনাদের দেখাবো, যে কোনো একটা দেখি। ধরেন এটা যদি দেখি, ওকে ওকে। তাহলে আপনাকে একটা কোড দেওয়া আছে, কোডটা একটু দেখেন ভালো করে। তাহলে এখানে একটা নোড ক্লাস, ওখানে একটা ভ্যাল আছে, নেক্সট আছে, আর একটা কনস্ট্রাক্টর আছে যে ভ্যালকে 0 করে দেয়, নেক্সট নাল, আর একটা সেট নোড আছে যেখানে আপনি বাইরে থেকে একটা ভ্যালু দিতে পারেন, ওইটা সেট করে দেবে। এখন আমরা সাম ক্লাসে গিয়ে সাম মেথডের মধ্যে আমরা তিনটা নোড ইউজ করতেছি, n1 n2 n3 বলে, তারপরে n1 ডট সেট নোড মেথড কল করে দিচ্ছি উইথ ভ্যালু 45। ঠিক আছে না? আপনাদের যে 10টা কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন, তার মানে অপশনস গুলো কি থাকবে? অপশনস গুলো কিভাবে দেওয়া থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেনে? হ্যাঁ, কিন্তু গুগল ফর্মে কিভাবে থাকে? অথবা চেকবক্স। তাহলে আপনার যদি কোশ্চেনের অপশনস গুলো রেডিও বাটন হয়, তাহলে আপনি কি জানেন? মিউচুয়াল এক্সক্লুসিভ, তার মানে একটাই আপনার অ্যান্সার হবে। আর যদি চেকবক্স থাকে তখন ইটস অন ইউ টু ফাইন্ড আউট। তাহলে আপনার ধরেন
10টার মধ্যে 5টা মিনিমাম রেডিও বাটন থাকবে যাতে আপনি 5 ইজিলি পেয়ে যান। আর চেক বক্স 5টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে। এখন ওইটা আপনাকে বুঝে করতে হবে। তাহলে এটা একটা চেক বক্সের এক্সাম্পল। তাহলে প্রথম অপশনটা কি? সহজ। সাম মেথড ইজ অ্যান ওভারলোডেড মেথড, এটা কি সিলেক্ট করবেন? স্যার এটা কি বলছেন না সেট মেথড? দেখেন কোডটা দেখেন, আপনি তো পরীক্ষা হলে ইউর অন ইউর ওন, কথা বলতে পারবেন না। সাম মেথড এটা ওভারলোডেড কিনা? সেট নোট, সেট নোট ওভারলোডেড কিনা সেটাই হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এই যে সেট নোট ইজ অ্যান ওভারলোডেড মেথড। উইল ইউ সিলেক্ট দিস অপশন? আচ্ছা কথা বলেন না, কে কে এটা সিলেক্ট করবেন, কে কে করবেন না? আপনি করবেন না, কে কে করবেন? আচ্ছা কে কে করবেন? তো বাকিরা কি করবেন? না, কে করবেন না হাত তুলছেন, কে করবেন? একজন দুজন হাত তুল, বাকিরা কি পরীক্ষা দিব না নাকি? আপনাকে সিলেক্ট করতেই হবে, নাইলে গুগল ফর্ম সাবমিট করতে পারবেন না, ম্যান্ডেটরি কোশ্চেন। তাহলে বলেন কে কে সিলেক্ট করবেন, হাত তোলেন। কি পা ঝুকাচ্ছেন, পায়ের উপর পা তুললে কি? হ্যাঁ, সিলেক্ট করবেন না করবেন না? সেট নোট, সেট নোট ইজ এ ওভারলোডেড মেথড। নো স্যার। আপনি একটা কথা বলছেন, বাকিরা কথা বলেন না কেন? আমি নাতে হাত তুলছেন, হ্যাঁতে কে হাত তুলছেন? নাতে কে হাত তুলছেন? তো অর্ণব আপনি কোনোটাই না, হ্যাঁ না নাও না, তা তো হবে না। আপনাকে ফর্ম সাবমিট করতে হলে হ্যাঁ না একটা বলতেই হবে। হ্যাঁ কি কি সেটাও আর কি? ও লটারি, তো লটারি করেই বলেন হ্যাঁ না না। না কেন না? বলেন কেন না? স্যার কারণ এখানে হচ্ছে আমার প্যারামিটার জাস্ট একটাই, মানে এটা তো ইন্টিজার প্যারামিটার। হাউ মেনি ইমপ্লিমেন্টেশন ইজ দেয়ার অফ সেট নোট? 1। তাহলে ওভারলোডেড হইলো কিভাবে? মাল্টিপল ইমপ্লিমেন্টেশন থাকলেই সেটা ওভারলোডেড বলতে পারবে। তা তাহলে যারা কিছু বলতেছেন না তাদের তো মানে আপনার কনসেপ্ট ঝালাই করতে হবে। ওকে, যারা কিছু বলতেছেন না, এটা মানে দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে সেট নোটের একটাই ইমপ্লিমেন্টেশন, তাহলে এটা কোনোভাবেই ওভারলোডিং না। এখন তাহলে মেথড ওভারলোডিং এর কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, এটা আপনি ইনস্ট্যান্টলি দেখার মাত্রই বলবেন যে এটা হবে না। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড ওয়ান? Set note is the client of method call shown in the code. Set note is the method of client of the method call. Set note is the client of the method call. এটাতে বলেন সিলেক্ট করবেন কারা কারা, হাত তুলেন দেখি। আপনি একজন পেয়ে গেল যে set note is a client of the method call. আপনার কি নাম? হ্যাঁ আপনার, হ্যাঁ হ্যাঁ জি অনামিকা, বলেন সেট নোট ইজ দ্য ক্লায়েন্ট অফ মেথড কল, এই কোডে যেটা শো করা হয়েছে। না কেন না? হ্যাঁ কে বলতে পারবেন? স্যার সেট নোট এটা তো একটা মেথড, এটা ক্লায়েন্ট হতে হলে ডটের আগে থাকা লাগবে। হ্যাঁ, এটা তো ক্লায়েন্ট হবে কিভাবে? সেট নোট নিজেই তো মেথড, জি স্যার, এটা ডটের আগে মেথডের ক্লায়েন্ট হয়, মেথড নিজে তো আর ক্লায়েন্ট হয় না, তাইলে এটাও হবে না। 3 নম্বরটা n1 n2 n3 are fields of the sum class. n1 n2 n3 are fields of the sum class. ট্রু? ওকে, হাত তোলেন কে কে ট্রু? স্যার ফিল্ডস। হ্যাঁ স্যার এটা তো হ্যাঁ, আপনি পরীক্ষার সময় তো কথা বলতে পারবেন না, খালি হাত তুলবেন। n1 n2 n3 are fields of the sum class. এটা কি সঠিক না ভুল? স্যার ভুল। ভুল না? আমি কি জানি? কারণ স্যার এটা তো কি বলে অবজেক্ট হিসেবে কাজ করছে।
ও অবজেক্টটা একটা এটা মেথডের লোকাল, ওনার আনসারটা ঠিক। যে N1 N2 N3 কোথায় ডিক্লেয়ার করছে, মেথডের ভিতরে না মেথডের বাইরে? স্যার মেথডের ভিতরে। ফিল্ড হবে কিভাবে, লোকাল টু মেথড। এখন আপনি আন্দাজে ঠিক হইলে হইতেও পারে, কিন্তু অ্যাকচুয়াল রিজনটা উনি বলছে। কিন্তু আন্দাজে আপনি 10টার মধ্যে 2-3টার বেশি ঠিক করতে পারবেন না। আচ্ছা, তাইলে এটা কি হবে? এটাও হবে না। আচ্ছা, নাম্বারটা দেখেন, আফটার এক্সিকিউশন field value of n1 will be 45 and field value of n2 and n3 will be undefined. After execution, field value of n1 will be 45 and field value of n2 n3 will be undefined. Select na not select? হ্যাঁ, ফলস হলে তো আপনি সিলেক্ট করবেন না, ট্রু হলে সিলেক্ট করবেন। সো কোশ্চেনটা আবার, অপশনটা আবার শোনেন। আফটার এক্সিকিউশন field value of n1 will be 45 and field value of n2 n3 will be undefined. Will you select it? কে কে সিলেক্ট করবেন, হাত তুলেন। কে কে সিলেক্ট করবেন না, হাত তুলেন। না, কেন করবেন না? এই সেট নোডের ক্লায়েন্ট কে, n1, তাহলে n1 এর ফিল্ড ভ্যালু 45 আর n2 n3 ফিল্ড ভ্যালু বলা হচ্ছে আনডিফাইন্ড। স্যার এটা তো আনডিফাইন হবে না, এটা ভয়েড যেহেতু নাম হয়ে থাকবে। হ্যাঁ, ওনার অ্যানসারটা ঠিক, যে কনস্ট্রাক্টরে ভ্যাল তো 0 করা আছে, আনডিফাইন্ড হবে না। কিন্তু আমি যদি অপশনটা চেঞ্জ করে দিয়ে বলি, আফটার এক্সিকিউশন field value of n1 will be 45 and field value of n2 n3 will be 0. Will you select it? হাত তোলেন, কে কে সিলেক্ট করবেন। কি উনি সঠিক অ্যান্সার দিচ্ছিল, কিন্তু দিচ্ছে, কিন্তু উনি কিন্তু হাত তুলছে। ওনাকে ফলো করতে চান কি? আপনারা কনফিউজড কেন, আমি বুঝতেছি না। তো কি, হাত তুলবেন না তুলবেন না? আবার বলি, আফটার এক্সিকিউশন, অপশনটা এখন চেঞ্জ। আফটার এক্সিকিউশন field value of n1 is 45 and field value of n2 n3 will be 0. হাত তুলেন দেখি, বাকিরা কি? হ্যাঁ, জিরো পাবেন কেন? দাঁড়ান, কেন? আপনি তো এক্সিকিউট করে ফেলছেন, আপনি জানেন। বলেন কি ভাবছেন? আপনার এক্সিকিউটই হবে না, নাল পয়েন্টার এক্সেপশন। আপনি কি n1 n2 n3 নিউ করছেন নাকি? ঠিক আছে, তাহলে এটাও সিলেক্ট হবে না। তাইলে কারেক্ট অ্যান্সার কি হবে? there will be an exception. এটাই হচ্ছে, এটা রেডিও বাটন, কিন্তু যদি চেক বক্স থাকতো তাহলেও আপনি কিন্তু এই শেষেরটাই সিলেক্ট করতেন। ঠিক আছে, এইটা বলেন, আরেকটা দেখাই দেই না। If an IntelliJ project, in an IntelliJ project, if you have a fxml file called v1.fxml, then which of the following is /are true? Checkbox. Now it's on you. যে আপনি কয়টা টিক দিবেন। প্রথম অপশন হচ্ছে, if we want to run the application with v1.fxml, then in IntelliJ project folder we need to double click it. Will you select it or not? Yes. পরেন অপশনটা আরেকবার, পরেন।
অনেকে 3 মিনিটে সাবমিট করে বসে থাকে। ডু নট রান, রিড টুয়াইস, টেক ইউর টাইম। প্রথম কি বলছে, ইফ উই ওয়ান্ট টু রান দ্য অ্যাপ্লিকেশন উইথ v1.fxml, then in IntelliJ project folder we need to double click on that v1.fxml. v1.fxml এ ডাবল ক্লিক করলে fxml এর কোড লোড হবে, রান কি করে হবে? তাহলে আপনি yes sir করে নিত্য শুরু করে দিচ্ছেন। তো কোশ্চেন না পড়লে তো ওই যে ওরকম ভালো স্টুডেন্ট 3 পায়ে বসে থাকে কুইজে, তাড়াহুড়া ছটপটা দিলে তো হবে না। আপনাকে কাম ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কোশ্চেন 2 বার পড়া করবেন। 15 মিনিট যথেষ্ট সময় 10টা কোশ্চেনের জন্য। The starting fxml file name must be helloview.fxml. এটা তো ডিফল্ট দিয়ে দেওয়া থাকে, তাই এটা মাস্ট বি হবে কেন? আপনি fxml loader.load এ যে ফাইলের নাম দিবেন ওইটাই লোড, ওইটাই স্টার্টিং ফাইল হবে। কেন সেটাকে helloview.fxml ই হইতে হবে? ইটস নট ম্যান্ডেটরি, তাহলে এটাও হবে না। The application class name must be main application class. এটা হবে? তো এতদিন যে হ্যালো অ্যাপ্লিকেশন দিয়ে চালাইলেন, এখানে মেন হতে পারে না না প্রশ্ন পড়েন, খালি অস্থির প্রশ্ন কি বলা হয়েছে, ক্লাস নেম মাস্ট বি। তো ও এটা সাবমিট করার পরে ও বললে তো লাভ নাই, কোশ্চেন পড়তে হবে। তাহলে ক্লাস নেম মাস্ট বি নট, এটা যে কোনো নামই হইতে পারে। আমরা এরকম একটা নাম দেই, মেন অ্যাপ্লিকেশন ক্লাস, অ্যাপ্লিকেশন লঞ্চার ক্লাস, বাই ডিফল্ট দিয়ে রাখে হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাস, হ্যালো অ্যাপ্লিকেশন ডট হ্যালো অ্যাপ্লিকেশন, তাই না? এটা মাস্ট না। If we want to run the application with v1.fxml, then start method needs to be a member of view.fxml controller, v1 controller. ওখানে v1 controller আছে, v1 controller। তাহলে to run the application with v1.fxml, তাহলে যে start method need to be a member of v1 controller। এটা কি v1.fxml এর v1 controller থাকবে না? তাহলে start method should be a method of the v1 controller। এটা এখানে অপশন। তাহলে আমি v1.fxml লোড করতে চাই, সো আই হ্যাভ এ v1 controller। এখন আমি বলছি যে start method should be a method of v1 controller। আপনি তো আলোচনার সুযোগ নাই পরীক্ষার হলে। হ্যাঁ, তাহলে বলেন সিলেক্ট করবেন না করবেন না? করবেন না কেন? না বললে কোনো মার্ক নাই, কেন বলতে হবে? হ্যাঁ বলেন। স্টার্ট মেথড কেন কন্ট্রোলারে থাকবে? স্টার্ট মেথড থাকবে মেইন ক্লাসে। না, fxml ফাইল থাকে ফোল্ডারে, প্যাকেজে। আপনি লোড করতেছেন স্টার্ট মেথড থেকে, কিন্তু স্টার্ট মেথড কি কন্ট্রোলারের মেথড? কোন ক্লাসের মেথড? মেইন ক্লাসের মেথড, মানে হ্যালো ভিউ অ্যাপ্লিকেশনের মেথড। কন্ট্রোলারের মেথড হবে ইনিশিয়ালাইজ, অন অ্যাকশনস, এগুলো। স্টার্ট মেথড কেন কন্ট্রোলারের মেথড? কন্ট্রোলার ছাড়া? হ্যাঁ, কন্ট্রোলার না থাকলে তো আপনার ওটা মানে আপনি রান করতে গিয়ে হবে না, কারণ কন্ট্রোলার না থাকলে সে লোড করে, ওই লোড যখন করবে তখন ওই সময়টায় আপনার করসপন্ডিং যে কোডগুলো এক্সিকিউট হবে সেটা কন্ট্রোলার ক্লাসে, তো আপনি কন্ট্রোলার ক্লাস তো রাখা লাগবে। তো এখন কন্ট্রোলার ক্লাসের মেথড কি হবে? বাই ডিফল্ট একটা ইনিশিয়ালাইজ আসে,
আর আপনি যতগুলো ইভেন্ট হ্যান্ডলার মেথড দিয়েছেন, অন ক্লিক, অন অ্যাকশন ইত্যাদি, অন মাউস এক্সিট, অন মাউস ওভার, এগুলো, তো স্টার্ট মেথড কেন ওখানে যাবে? তাইলে এটা রং, তাহলে কোনটা হবে? নান অফ দ্য আদার অপশন। এখন আপনার কোশ্চেনে যদি নান অফ দ্য আদার অপশন থাকে, আপনি যদি বলেন স্যার তো দেখাইছিল না, নান অফ দ্য দিয়ে দেই, তাহলে কিন্তু আপনি ধরা খাইতে পারেন। এই কোশ্চেনে নান অফ দ্য আদার অপশন, আপনারটাতে নাও হইতে পারে। তাহলে এই হচ্ছে কোশ্চেনের নমুনা, আর দেখা লাগবে না। এখন আপনি কনসেপ্ট ক্লিয়ার রাখেন, মিডের কোশ্চেন দেখি, আর দেখতে হবে না কুইজ। হ্যাঁ, তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার রাখবেন। দেখেন এই যে কোশ্চেনের অপশনস গুলো, এগুলো সব কনসেপ্ট। এইটা আপনি মুখস্থ করে আইসা কোনো লাভ নাই, এটার জন্য প্রিপারেশন নেওয়ারও কিছু নাই। হয় আপনি জানেন, নাইলে জানেন না। আপনি কখন জানেন? যখন আপনার কনসেপ্ট ক্লিয়ার। তাইলে আপনি ওটাতে মনোনিবেশ করেন, যে আপনার যদি কনসেপ্ট কোথাও ইস্যু থাকে, কনফিউশন থাকে, এগুলো ক্লিয়ার করেন, এসওডিদের বলেন, আমাদেরও ক্লাসে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্লাসের আগে পরেও এই হল রুমে বা আমার রুমে গিয়ে ডিসকাস করতে পারেন। কিন্তু মেক শিওর ইওর কনসেপ্ট ইজ ক্লিয়ার। তাইলে কি হবে? কুইজে ভালো করবেন, এবং আপনি কোড লিখতে গেলেও এই কনসেপ্টগুলো লাগবে, তাই না? কোড তো আপনি মুখস্থ করে আসতে পারবেন না। ইউ ক্যানট লুক ইনটু ইউর প্রিভিয়াস প্রজেক্ট ইন ইউর ল্যাপটপ। আপনি কিন্তু আপনার কোনো এক্সিস্টিং কোড খুলে দেখতে পারবেন না, মিডের সময় পারবেন না, ফাইনালের সময় পারবেন না। ঠিক আছে, আপনাদেরকে একটা চিট শিট দেওয়া হবে, সেখানে প্রয়োজনীয় লাইব্রেরি ক্লাসের নাম এবং মেথডের নামগুলো দিয়ে দেওয়া থাকবে, যেগুলো আপনাকে ইউজ করতে হতে পারে। তাহলে আপনার মিড বা ফাইনাল সলভ করার জন্য যে লাইব্রেরি ক্লাসগুলো দরকার বা তার মেথডসগুলো দরকার, ওগুলো মুখস্থ রাখার দরকার নেই, ওগুলো আমরা চিট শিট একটা প্রিন্ট করে দিয়ে দেব। কিন্তু ইউ ক্যানট ওপেন এনিথিং ইন ইউর ল্যাপটপ। ইন্টেলিজেন্টে অন্য কোনো প্রজেক্ট থাকবে না, নোটপ্যাডেও খুলে দেখতে পারবেন না, ইন্টারনেটে তো ঢুকতে পারবেনই না, চ্যাট জিপিটিও ইউজ করতে পারবেন না, স্ক্রিন রেকর্ডিং করতে হবে। এগুলো করলে আপনি কোর্সে ফেল করবেন। হ্যাঁ, নেট তো অফ থাকবেই। আবার অনেকে এআই প্লাগইনস ডাউনলোড করে রাখে, তো সেগুলো আপনাকে রেকর্ডিং এ ঢুকে আগে প্লাগইনস গুলো ডিসেবল করতে হবে। ঠিক আছে, তারপরে অনেকে অনেক রকম চেষ্টা করে এবং তারা ধরা হয়। যে বলছি না আপনাদের গতদিন, যে এই স্প্রিং এ আমাদের একটা স্টুডেন্ট B+ পেত, বাট সে ফাইনালে গিয়ে চ্যাট জিপিটি ইউজ করছে, ভাবছে ফ্যাকাল্টি ধরতে পারবে না, তো সে পেয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু সে B+ এমনি পেত। তো তাইলে আপনি নিজে নিজে কোড লিখতে হবে। তাইলে নিজে নিজে কোড, এখানে এমন কোনো কঠিন কিছু দেওয়া হবে না, সহজ জিনিস। তাহলে এই কোড লেখাটা খুব সহজ, কিন্তু তার জন্য আপনাকে 5-6টা প্রজেক্ট প্র্যাকটিস করতে হবে। সিমিলার প্রজেক্ট নিজে নিজে বানাবেন, নিজে আপনার, ইউ হ্যাভ দ্য প্রজেক্ট টপিক, ইউ হ্যাভ ইউর ওন মডেল ক্লাস, তাই না? আপনি আপনার নিজের মডেল ক্লাস দিয়ে টেস্ট প্রজেক্টগুলোতে নিজের তাহলে আপনার নিজের প্রজেক্টের জন্য কিছুটা প্রিপারেশন হয়ে যাবে। হয়তোবা আপনি এখন যেটা বানাবেন আলটিমেটলি আপনার ফিল্ড চেঞ্জ হতে পারে, তাই না? ওই ধরনের কিছু চেঞ্জ হয়তো আসবে, কিন্তু প্র্যাকটিস তো হয়ে গেল। তাহলে আপনার হলো বাস টার্মিনাল, তাহলে আপনি একটা বাস মডেল ক্লাস বানান, ড্রাইভার একটা মডেল ক্লাস বানান, তাই না? টিকেট একটা মডেল ক্লাস বানান, এগুলো দিয়ে আপনি বিভিন্ন নাড়াচাড়া করে ফিল্টার করে টেবিলে বসান। এখন দেখেন, আমি যে ইনপুটগুলো দিয়েছি সব 1 2 বসাইছি, এগুলো সবই তো ইনভ্যালিড ইনপুট। তাহলে আপনাকে কিন্তু অন্তত একটা ফিল্ড হলেও ভ্যালিডেশন করতে হবে। তার মানে আপনাকে যে ওই যে ক্রিয়েট করতেছেন, ওই ক্রিয়েটের মধ্যেই ক্রিয়েট করার আগে আপনাকে ভ্যালিডেশন করতে হবে। তাহলে ভ্যালিডেশনের জন্য আপনাকে 10টা লাইন 15টা লাইনের কোড লিখতে হবে। সেইটা তো আপনি জানেন না কি হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল, তাহলে আপনাকে বলে দেওয়া হবে যে এই ফিল্ডটাকে আপনি ভ্যালিডেট করবেন, এই হচ্ছে তার রুল বা রিকোয়ারমেন্ট। তাহলে ওই অনুযায়ী আপনাকে এখন ওইখানে বসে আপনাকে তো তাইলে ওটা বুঝে কোড লিখতে হবে। তাহলে এই ধরনের সিম্পল জিনিস এগুলো আপনি করবেন। ভ্যালিডেশনের জন্য আপনার 10 বা 15 মার্ক থাকে। হ্যাঁ, মিডে। হ্যাঁ, তাহলে আপনি একটা ইনপুট ভ্যালিডেশন করতে, আমি আপনাকে দেখানোর সময় আমার নাই, তাই না? তাহলে তো আমি ক্লাসে নিতে পারবো না। এগুলো সব বেসিক যোগ বিয়োগের লজিক, ইফ এলস এর লজিক, 1-1 এর লজিক, তাই না? যে একটা নাম্বার 7 ডিজিট কিনা, বা ওখানে 8টা ক্যারেক্টার আছে কিনা, ইমেলের মধ্যে @ সিম্বল আছে কিনা,
ডেটটা ফিউচার ডেট কিনা। হ্যাঁ, এটা কি বলে দেওয়া হবে যে এই জিনিসগুলো ভ্যালিড থাকতে হবে? আপনাকে যদি বলা হয় এই ইনপুটটা ভ্যালিডেট করেন, তাহলে আপনি কখন বলবেন এটা ভ্যালিড? এটা তো অনেক পসিবিলিটি হইতে পারে। তা আপনাকে কোশ্চেনে বলা থাকবে যে এইটুকু স্যাটিসফাই হইলেই এটা ভ্যালিড, অ্যাকর্ডিংলি আপনি ভ্যালিডেশনের কোড লিখবেন। না বলা থাকলে তার লেখা দরকার নেই। না বলা থাকলে তো এটা দেওয়াই হবে না। যে ইনপুটকে ভ্যালিডেট করতে বলা হয় না, ওইটা আপনি ভ্যালিডেট করে মিডে সময় নষ্ট করবেন কেন? এটা আপনি প্রজেক্টে করবেন। মিডে টাইম ইজ মানি, 1 ঘন্টার মধ্যে সব করতে হবে। তাহলে রাইট রাইট, কোশ্চেনে যতটুকু বলা হবে ততটুকু স্যাটিসফাই করলে আপনি ভ্যালিডেশনের ফুল মার্ক পাবেন। এখন আপনি এক্সট্রা করতে গিয়ে ভালো সাজার দরকার কি? ভালো সাজতে গিয়ে তো আপনি 100 মার্কের অ্যান্সার করতে পারলেন না। হু ইজ দ্য লুজার? তাই না? তাহলে মিড টার্ম ফাইনালে হিরোইজম দেখানো যাবে না। হিরোইজম দেখাবেন সেমিস্টার ব্রেকে। মানে ইফ ইউ আর রিয়েলি এনথুসিয়াস্ট, ইফ ইউ রিয়েলি গট ইন্টারেস্টেড, যে আপনার প্রজেক্ট আপনি বলছেন স্যার আমার প্রজেক্ট আমি ওয়েব ক্যাম্প থেকে লাইভ ভিডিও দেখাইতে চাই, তো এইটা তো এই কোর্সে দেখানো হবে না, কিন্তু আপনি করতে চান, সো রিজার্ভ ইট ফর সেমিস্টার ব্রেক, দেন কাম টু আস, উইল টেল হাউ টু ডু দ্যাট, বা উই ক্যান গাইড ইউ। তাই না? তাইলে এই সমস্ত হিরোইজম মানে অর্থাৎ যে আমার এক্সট্রা আইসিং অন দ্য কেক, হ্যাঁ, এইটা যদি আমি আমার প্রজেক্টে করতে চাই, আপনার খুব ইচ্ছা, আপনি খুব আগ্রহ পাচ্ছেন, ইন্টারেস্ট পাচ্ছেন, হইতেই পারে, করবেন। কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে এই কোর্সটা একদম প্রত্যেকটা মার্ক অ্যালোকেটেড, কোনখান থেকে কোন মার্কটা আসবে সেই জায়গা থেকেই আপনাকে মার্কটা তুলে আনতে হবে। হ্যাঁ, তা আপনি খুব ভালো ডিজাইন করে অ্যালাইনমেন্ট মিলায়ে আপনি লেভেলে প্রম্পট করতেছেন, ওইটারও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছেন, হোয়াট ফর? ইউ হ্যাভ ওয়েস্টেড 10 মিনিটস অফ ইউর মিড। ওটা সমান হইলো, পাশাপাশি হইলো, না হইলো, উই ডোন্ট কেয়ার। আপনার অ্যাস্থেটিকে 0 মার্ক। এই কোর্সে আপনি অ্যাস্থেটিক দেখে মার্ক পাওয়ার কোনো জায়গা নেই। আপনি কাজ বুঝেন কিনা, কাজ পারেন কিনা। আপনি বুঝতেছেন আমার এখানে 5টা টেক্সট ফিল, 2টা কম্বো বক্স, 3টা রেডিও বাটন আসবে, দাম 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 দাম, যেখানে খুশি বসান, হু কেয়ার্স? সো ডোন্ট ওয়েস্ট টাইম যেখানে করার প্রয়োজন নাই। কারণ আমরা বলেই দিচ্ছি যে এইখানে টাইম করলে, হ্যাঁ আপনি একটা এস্থেটিক লুক দিলেন, ওকে, বাহ, খুব সুন্দর ডিজাইন করছেন, তো কিন্তু ওইটা করতে গিয়ে তো আপনি একটা মেথডই লিখতে পারেন না টাইমের কারণে, সো ইউ লুজ 10 মার্কস। আপনি অ্যান্সারই করলেন 90, তো লাভ কি? কিন্তু সৌন্দর্যের পিছনে 10 মিনিট নষ্ট না করলে তো আপনি তো 3 মিনিটে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সারিয়ে ফেলতে পারেন। সো ইউ ক্যান স্পেন্ড টাইম অন ইউর কোডিং। সো কন্ট্রোলারে আপনাকে ইনিশিয়ালাইজ মেথডের জন্য মার্ক থাকবে, জেনেরিক টাইপ ফিক্সিং এর জন্য মার্ক থাকবে, তারপরে আপনার এই অন অ্যাকশন তো মিনিমাম 2টা থাকবে, তাই না? আবার সেই অন অ্যাকশন গুলোর জন্য মার্ক থাকবে, আবার অন অ্যাকশনের ভেতরে ক্রিয়েশনের ক্ষেত্রে আপনি ভ্যালিডেট করবেন, ভ্যালিডেশনের জন্য মার্ক থাকবে, ফিল্টার করে ডাটা নিয়ে আসবেন, সেটার জন্য মার্ক থাকবে, আবার ফিল্টার ডাটাগুলোকে ইউজ করে একটা রেজাল্ট ক্যালকুলেট করা, সেটার জন্য মার্ক থাকবে। তাহলে এইভাবে আপনার 70 মার্ক ডিস্ট্রিবিউটেড। আর 15 মার্ক হচ্ছে মডেল ক্লাস। মডেল ক্লাস বলা হলো এই কাস্টমার ক্লাস, এই 5টা ফিল্ড। তাহলে আপনি দাম দাম পাবলিক ক্লাস কাস্টমার ফিল্ডগুলো টাইপ দিতে পারেন কিনা, 5 মার্ক। তারপরে আপনার কনস্ট্রাক্টরস, গেটার, সেটার্স, টুইস্টিং 5 মার্ক। আর বলা হলো কাস্টমার ক্লাসে এই একটা কাস্টম মেথড থাকবে, যে কাস্টমার ক্যান চেক, ফর এক্সাম্পল লেটস সে কাস্টমার, মানে কাস্টমার একটা কিছু করতে পারবে যেটা অটো জেনারেটেড মেথড না, সিম্পল জিনিস। তাহলে ওইটার আপনি যদি আপাতত মনে করেন যে এটার কোড পরে লিখবো, 5 মার্ক, বডিটা বানায় রাখি খালি, তো বডিটা বানায় রেখে আপনি এখন সিন বিল্ডারে চলে যান, দাম দাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ, গো টু কোড সেকশন, সেভ, আপডেট কন্ট্রোলার, দেন কন্ট্রোলারে গিয়ে রিজলভ দ্য জেনেরিক টাইপস, দেন রাইট দ্য ইনিশিয়ালাইজ মেথড ফার্স্ট, অ্যান্ড দেন গো টু দ্য অন অ্যাকশনস বা অন ক্লিক বা অন ওভার, মাউস ওভার, অন মাউজিং, হোয়াট এভার, সেখানে গিয়ে লেখেন। এখন ওই যে আপনার ক্রিয়েট নিউ মডেল ক্লাস অবজেক্ট অন অ্যাকশন, ওইখানে গিয়ে আপনাকে ক্যাপচার করে তো অ্যাড করবেন, মাঝখানে নিউ করার আগে ভ্যালিডেশনের কোড লিখতে হবে। তারপরে লোড টেবিল অন অ্যাকশনে গিয়ে আপনি আপনার যে অ্যারে লিস্ট, এটাকে প্রসেস করে ডিপেন্ডিং অন দ্য ফিল্টার ক্রাইটেরিয়া যেগুলো দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনি ফিল্টার করে টেবিলে লোড করবেন। এরপরে থার্ড আর একটা বাটন থাকতে পারে যে এই টেবিলের ডাটাকে ইউজ করে আপনি একটা
ধরেন অ্যাভারেজ বা হাইয়েস্ট এরকম একটা কিছু বের করবেন। অর্থাৎ টেবিলের মানে আপনার টেবিলের ডাটাগুলোকে আপনি আবার ওই যে টেবিলের যে গেট আইটেমস ওইটাকে ইউজ করে ওইটাকে ব্রাউজ করে একটা কিছু রেজাল্ট বানাবেন। তাহলে এই হচ্ছে আপনার কাজ মিড টার্মের। তাহলে এইটা আপনি করে আপনার ইন্টেলিজে প্রজেক্টটা যখন বললাম হবে যে স্টপ ওয়ার্কিং তখন বলা হবে যে সেভ ইউর প্রজেক্ট, তাহলে আপনি সেভ অল দিবেন। এফএক্সএমএল সিন বিল্ডার ক্লোজ করে দিবেন, তাহলে এফএক্সএমএলও সেভ হয়ে যাবে। কন্ট্রোলার মডেল ক্লাস সবই পার্ট অফ ইউর প্রজেক্ট ফোল্ডার। জিপ দ্য প্রজেক্ট ফোল্ডার, upload it. Once the project folder is uploaded, then stop recording, upload the video. So আপনারা সবাই আপনাদের ল্যাপটপে OBS ইনস্টল করে রাখবেন। OBS টাইপ মোস্ট পপুলার, বা যে কোনো ভিডিও এডিটিং ভিডিও রেকর্ডিং সফটওয়্যারই রাখতে পারেন। অল উই নিড ইজ দ্য ভিডিও ফাইল। ওইটা ভিডিও রেকর্ডিং না করলে কিন্তু আপনার মিড অ্যাকসেপ্টেবল না, করাই লাগবে, এটা ম্যান্ডেটরি। সো টেস্ট করে রাখবেন। ওই দিন এসে যদি বলেন যে ভিডিও হয় নাই স্যার, আমি তো রেকর্ডিং দিচ্ছি কোনো কারণে ভিডিও হয় না, এগুলো হবে না। আপনি টেস্ট করে রাখবেন, আগেই আপনি দেখবেন যে আপনার OBS এ ঠিকঠাক মতো স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, দেরি আছে এখনো 13 তারিখ, ওকে, 13 বা 14। তাহলে আমরা শেষ করি। 6টা পর্যন্ত থাকেন তো আপনারা, 6:20। আমি কি বললাম যে শেষ করি?